আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব ফুয়েল সেলের শ্রেণীবিভাগ এই টপিকটা নিয়ে। এর আগের পর্বে আমরা ফুয়েল সেল সম্পর্কে পড়ার সময় পড়েছিলাম যে ফুয়েল সেল হচ্ছে এক ধরনের গ্যালভানিক কোষ, কিন্তু ফুয়েল সেলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা জানি গ্যালভানিক কোষের ক্ষেত্রে জারক এবং বিজারকের পরিমাণ নির্দিষ্ট থাকে, তাই কোষটার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে। কিন্তু ফুয়েল সেলের ক্ষেত্রে জারক এবং বিজারকের পরিমাণ নির্দিষ্ট থাকে না, কারণ দুই দিকে অ্যানোড এবং ক্যাথোডের সাথে সংযুক্ত পাইপের মাধ্যমে অনবরত গ্যাসীয় ফুয়েলকে চালনা করা হয়, যার কারণে এখানে জারক এবং বিজারক পদার্থের পরিমাণটা অনির্দিষ্ট। যতক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে ততক্ষণ পর্যন্ত সেখানে জারক এবং বিজারক উপস্থিত থাকবে। এ কারণে ফুয়েল সেলের আয়ুষ্কালটা ছিল অনির্দিষ্ট। তো ফুয়েল সেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল এবং অপরটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। কিন্তু ফুয়েল সেলকে আরেকভাবে যদি আমরা ক্লাসিফাই করি, অর্থাৎ ফুয়েল সেলে কোন ধরনের ইলেকট্রোলাইট ব্যবহৃত হচ্ছে এবং তাদের তাপমাত্রা কত, তার উপর ভিত্তি করে যদি ফুয়েল সেলকে শ্রেণীবিভাগ করা হয়, তাহলে আমরা ফুয়েল সেলকে 6 ভাগে ভাগ করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফুয়েল সেলকে আমরা 6 ভাগে ভাগ করেছি তার ইলেকট্রোলাইট এবং তাপমাত্রার উপর ভিত্তি করে। পাশাপাশি প্রতিটি ফুয়েল সেলে ব্যবহৃত ফুয়েলের আমরা যে নামগুলো সেগুলো লিখেছি, অর্থাৎ জারক এবং বিজারক হিসেবে কোন পদার্থ ব্যবহৃত হচ্ছে সেটা লিখেছি। তার পাশে আমরা যে অর্ধ বিক্রিয়াগুলো সংঘটিত হওয়ার মাধ্যমে ফুয়েল সেলে রাসায়নিক শক্তিটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেগুলো বিক্রিয়াগুলোর মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম টাইপের নাম হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, বা এই সেলের আরেক নাম হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। তো হাইড্রোজেন ফুয়েল সেল আমরা নামেই দেখতে পাচ্ছি, যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন ফুয়েল অবস্থিত, তাই জারক হিসেবে থাকবে অক্সিজেন এবং বিজারক হিসেবে থাকবে হাইড্রোজেন গ্যাস। এবং এই ফুয়েল সেলে ইলেকট্রোলাইট পদার্থ হিসেবে ব্যবহৃত হয় পলিমার মেমব্রেন এবং টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আধুনিক হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন। প্রথমে যখন হাইড্রোজেন ফুয়েল সেল তৈরি করা হয়েছিল তখন সেখানে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়েছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে। পরবর্তীতে এই পদ্ধতিটা আরেকটু উন্নত করার মাধ্যমে এখানে পলিমার মেমব্রেনকে সংযুক্ত করা হয় এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দ্রবণটাকে বাদ দিয়ে পলিমার মেমব্রেনকেই ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে ইলেকট্রোলাইটের মূল কাজ হচ্ছে অ্যানোডে যে জারণ প্রক্রিয়ায় যে অ্যানায়নটা তৈরি হলো সেটাকে ক্যাথোডে বহন করে নিয়ে যাওয়া। তাহলে পলিমার মেমব্রেনটাই মূলত এখানে আয়ন পরিবাহক হিসেবে কাজ করছে। এবং এখানে এই কোষের মধ্যে যে বিক্রিয়াটা সংঘটিত হয় আমরা দেখতে পাচ্ছি অ্যানোডে সংঘটিত হবে জারণ বিক্রিয়া। তাহলে যেটা ছিল বিজারক পদার্থ সেই বিজারক পদার্থ অ্যানোডে জারিত হবে। তাহলে হাইড্রোজেন 4 মোল ইলেকট্রন ত্যাগ করে 4 মোল প্রোটন তৈরি করলো। এই ইলেকট্রনগুলো পরিবাহী তার দিয়ে চলে আসলো ক্যাথোডে এবং হাইড্রোজেন আয়নগুলো এই পলিমার মেমব্রেনের মাধ্যমে চলে আসলো ক্যাথোডে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া অংশগ্রহণ করছে অক্সিজেন যেটা চালক পদার্থ, তার সাথে 4 মোল প্রোটন যেটা পলিমার মেমব্রেনের সাহায্যে আসলো এবং 4 মোল ইলেকট্রন যেটা বাহ্যিক পরিবাহী তারের মাধ্যমে ক্যাথোডের কাছে পৌঁছালো। অক্সিজেন 4 মোল প্রোটন এবং 4 মোল ইলেকট্রনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো 2 মোল পানি। তাহলে এটা গেল আমাদের প্রথম টাইপ হাইড্রোজেন ফুয়েল সেলের সার্বিক গঠন প্রক্রিয়া। এরপরে আমাদের দ্বিতীয় টাইপের নাম হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। তো নাম দেখে আমরা বুঝতে পারছি এই ফুয়েল সেলের ফুয়েল দুইটা হচ্ছে মিথানল এবং অক্সিজেন। তাহলে বিজারক হচ্ছে মিথানল, জারক হচ্ছে অক্সিজেন। এই ফুয়েল সেলও ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে পলিমার মেমব্রেন, টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস। এখন এই ফুয়েল সেলে যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে এই রকম হবে। অ্যানোডে জারণ প্রক্রিয়া সংঘটিত হবে। তাহলে অ্যানোডে বিজারক পদার্থ মিথানলটা আসলে মিথানল 2 মোল পানি এই তার সাথে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ 12 মোল ইলেকট্রন ত্যাগ করবে মিথানল এবং 2 মোল পানি, এবং বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে 2 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 12 মোল প্রোটন। এখন এই প্রোটনগুলো পলিমার মেমব্রেনের সাহায্যে চলে আসবে ক্যাথোডের কাছে। ক্যাথোডের তো জারক পদার্থ অক্সিজেন আগেই উপস্থিত আছে, তাহলে অক্সিজেন 12 মোল প্রোটন এবং বাহ্যিক পরিবাহী তার দিয়ে এই 12 মোল ইলেকট্রন চলে আসবে ক্যাথোডের কাছে এবং এই তিনজনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে 6 মোল পানি। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় টাইপ মিথানল অক্সিজেন ফুয়েল সেলের কার্যপ্রণালী। তৃতীয় যে টাইপটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যালকালি ফুয়েল সেল। তো যেহেতু নামই আমরা দেখতে পাচ্ছি অ্যালকালি কথাটা আছে, তাহলে এখানে এই ফুয়েল সেলে অ্যালকালি পদার্থ ফুয়েল হিসেবে কাজ করবে। অ্যালকালি মানে ক্ষারীয় পদার্থ।
এই কারণে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হচ্ছে এই ফুয়েল সেলের ইলেকট্রোলাইট এবং এই ফুয়েল সেলের টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ফুয়েল সেলেও বিজারক হিসেবে কাজ করছে হাইড্রোজেন, জারক হিসেবে কাজ করবে অক্সিজেন, এবং এখানে অ্যানোডে যে বিক্রিয়া সংঘটিত হবে সেখানে হবে কি হাইড্রোজেন এবং 4 মোল হাইড্রোক্সিল আয়ন কি করবে ইলেকট্রন ত্যাগ করে রূপান্তরিত হবে 4 মোল পানিতে। তো এই যে পানিগুলো তৈরি হলো এই পানিগুলো চলে আসবে ক্যাথোডের কাছে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। পাশাপাশি এই 4 মোল ইলেকট্রন বাহ্যিক পরিবাহীর মাধ্যমে চলে আসবে ক্যাথোডের কাছে। তো এখানে ইলেকট্রনের পরিবাহক হিসেবে কাজ করে বাহ্যিক পরিবাহী এবং পানির পরিবাহক হিসেবে কাজ করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তো এই অ্যানোডে যে হাইড্রোক্সিল আয়নটা বিক্রিয়া করলো সেটা কিন্তু এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে উৎপন্ন হয়েছিল। তাহলে ক্যাথোডে বিক্রিয়া সংঘটিত হবে অক্সিজেন, পানি এবং 4 মোল ইলেকট্রনের। অক্সিজেন তো জারক পদার্থ হিসেবে আগেই ক্যাথোডে উপস্থিত আছে, তার সাথে পানি এবং 4 মোল ইলেকট্রনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো 4 মোল হাইড্রোক্সিল আয়ন। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য সেখানে কিন্তু পরিবর্তন আসছে না, কারণ তড়িৎ বিশ্লেষ্যে 4 মোল হাইড্রোক্সিল আয়ন ব্যবহৃত হয়েছিল অ্যানোড বিক্রিয়ায়, ক্যাথোড বিক্রিয়ায় আবার 4 মোল হাইড্রোক্সিল তৈরি হলো। অর্থাৎ যতটুকু ব্যবহৃত হয়েছিল ততটুকু আবার তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু ক্ষতিপূরণ হয়ে গেল। তাই মূল পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন কিংবা ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই বিক্রিয়ার মাধ্যমে মূলত অ্যালকালি ফুয়েল সেলে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। এরপরে 4 নং টাইপ হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। তো নামে আছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, অর্থাৎ এই ফুয়েল সেলের ফুয়েল হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই কারণে ইলেকট্রোলাইট হিসেবে আমরা এখানে ফসফরিক অ্যাসিডকে লিখেছি, টেম্পারেচার 180 ডিগ্রি সেলসিয়াস। তো এই ফুয়েল সেলে বিজারক হচ্ছে হাইড্রোজেন, জারক হচ্ছে অক্সিজেন। আমরা খেয়াল করলে দেখতে পাবো শুধুমাত্র মিথানল অক্সিজেন ফুয়েল সেল ব্যতীত বাকি প্রত্যেকটা ফুয়েল সেলের ক্ষেত্রেই বিজারক হচ্ছে হাইড্রোজেন এবং জারক হচ্ছে অক্সিজেন। এবং এখানে যে বিক্রিয়া সংগঠিত হয় অ্যানোডে হবে কি, অ্যানোডে আমরা জানি জারণ প্রক্রিয়া সংঘটিত হয়। তো হাইড্রোজেনটা 4 মোল ইলেকট্রন ত্যাগ করে 4 মোল প্রোটন তৈরি করলো। প্রোটনগুলো এখানে ফসফরিক অ্যাসিড বাহকের মাধ্যমে চলে আসবে ক্যাথোডের কাছে, ইলেকট্রনগুলো বাহ্যিক পরিবাহী তারের মাধ্যমে চলে আসলো ক্যাথোডের কাছে। তো ক্যাথোডে অবস্থিত অক্সিজেন এই 4 মোল প্রোটন এবং 4 মোল ইলেকট্রনের মাধ্যমে রূপান্তরিত হলো 2 মোল পানিতে। তাহলে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলের গঠন প্রক্রিয়া এবং কার্যপ্রণালী। এরপরে 5 নং টাইপ আছে হচ্ছে আমাদের মল্টেন কার্বনেট ফুয়েল সেল। মল্টেন কার্বনেট ফুয়েল সেল, এ কারণে এখানে ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে মল্টেন কার্বনেট যৌগ, যেটা হচ্ছে লিথিয়াম পটাশিয়াম কার্বনেট। তো লিথিয়াম পটাশিয়াম কার্বনেট ফুয়েল সেলের টেম্পারেচার 650 ডিগ্রি সেলসিয়াস। এখানেও বিজারক হাইড্রোজেন, জারক অক্সিজেন, এবং এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অ্যানোডে বিক্রিয়া অংশগ্রহণ করছে বিজারক পদার্থ হাইড্রোজেন, তার সাথে 2 মোল কার্বনেট। কার্বনেটগুলো কোথা থেকে এসেছে, এই মল্টেন কার্বনেট যৌগটা যখন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা ব্যবহার করি তখন সেখানে কার্বনেট মূলকটা বিয়োজিত হয়, দ্রবণে বিয়োজিত হয়ে কার্বনেট মূলক হিসেবে ঘোরাফেরা করে। সেই কার্বনেট মূলকটা এখানে বিক্রিয়া অংশগ্রহণ করলো। তো এখানে হাইড্রোজেন এবং কার্বনেট 4 মোল ইলেকট্রন ত্যাগ করে রূপান্তরিত হলো 2 মোল পানি এবং 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হলো সেটা এই লিথিয়াম পটাশিয়াম কার্বনেট দ্বারা বাহিত হয়ে চলে আসবে ক্যাথোডের কাছে এবং ইলেকট্রনগুলো বাহ্যিক পরিবাহী তার দিয়ে চলে আসলো ক্যাথোডের কাছে। ক্যাথোডে অবস্থিত অক্সিজেন, জারক পদার্থ এগুলোর সাথে বিক্রিয়া করে রূপান্তরিত হলো 2 মোল কার্বনেট মূলকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 মোল কার্বনেট ব্যবহৃত হয়েছিল এবং এখানে 2 মোল কার্বনেট আবার তৈরি হয়ে গেল। তাই মূল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তো এই প্রক্রিয়ার মাধ্যমে মল্টেন কার্বনেট ফুয়েল সেলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তো লাস্ট যে টাইপটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে সলিড অক্সাইড ফুয়েল সেল। সলিড অক্সাইড অর্থাৎ কোনো ধাতব অক্সাইড দিয়ে ফুয়েল সেলটা তৈরি করা হবে। এই কারণে এই ফুয়েল সেলের যে ফুয়েল বা ইলেকট্রোলাইট সেটা হচ্ছে জিরকোনিয়াম অক্সাইড এবং টেম্পারেচার হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। এই ফুয়েল সেলেও বিজারক হাইড্রোজেন, জারক অক্সিজেন। তো এই ফুয়েল সেলের বিক্রিয়াটা সবচেয়ে সহজ। অ্যানোডে সংঘটিত হবে হাইড্রোজেনের জারণ প্রক্রিয়া এবং ক্যাথোডে অক্সিজেনের বিজারণ প্রক্রিয়া। অ্যানোডে 1 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সাইড আয়ন এবং
2 মোল ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে পরিণত হবে 1 মোল পানিতে। তারপরে ক্যাথোডে এই যে এখানে অক্সাইড আয়নটা ব্যবহৃত হয়েছিল অ্যানোডে, সেই অক্সাইড আয়নটা তৈরি হবে মূলত ক্যাথোডে। ক্যাথোডে 1/2 মোল অক্সিজেন অণু 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে রূপান্তরিত হয়। এই অক্সাইড আয়নটা মূলত অ্যানোডে হাইড্রোজেনকে জারিত করতে সাহায্য করে। তো এই বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। তো এই ছিল আজকে আমাদের 6 ধরনের ফুয়েল সেলের সম্পর্কে আলোচনা। আশা করি সবাই ফুয়েল সেলগুলো সম্পর্কে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।